আজকে সুপ্রিম কোর্টে যে এসআইআর মামলার শুনানি ছিল সেখানে মাননীয় প্রধান বিচারপতি তিনি প্রশ্ন করছেন যে এত হইচই কেন হচ্ছে, ডিজিকে যে নির্দেশ দিয়েছিলাম সেটার কি হলো, এবং হলফনামা দাখিল হয়েছে যেটা কপিল সিব্বালের তরফে বলা হয়েছে, পাশাপাশি নির্বাচন কমিশনের তরফে কি বলা হচ্ছে যে প্রকাশ্যে হুমকি দেওয়া হচ্ছে কিন্তু পুলিশ কোনো পদক্ষেপ নিচ্ছে না। দুর্ভাগ্যজনকভাবে নির্বাচনের আগে এই ধরনের দায়িত্ব জ্ঞানহীন মন্তব্য করা হয়। এসআইআর মামলায় কড়া পর্যবেক্ষণ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, এবং তিনি আরো বলেন ডিজি যদি পদক্ষেপ না করেন তাহলে কিন্তু কড়া পদক্ষেপ নেওয়া হবে। কমিশনের প্রতিটি অভিযোগ গুরুত্ব দিয়ে দেখছেন ডিজি, এরকমই কপিল সিব্বালের তরফে বলা হয়েছে। ডিজির ভূমিকা নিয়ে উনি উদ্বেগ প্রকাশ করেছেন এবং আমার মনে হয় উদ্বেগ প্রকাশ যেটা করেছে সেটা গোটা বাংলার মানুষ নয়, ভারতবর্ষের মানুষ উদ্বেগ প্রকাশ করছে। কিন্তু বিষয় হচ্ছে উদ্বেগের সাথে সাথে ডাইরেকশনও দরকার, উদ্যোগও দরকার। আমরা চাইবো যে অ্যাপেক্স কোর্ট অফ দিস কান্ট্রি উইল ডাইরেক্ট দ্য ডিজি পুলিশ অ্যান্ড দ্য মেশিনারি অফ দি স্টেট অফ ওয়েস্ট। যারা কনসার্ন আইনি বিশেষজ্ঞ যারা আছেন তারা খতিয়ে দেখবেন। একটা বড় মামলার নানা রকম আলোচনার সময় টুকরো টুকরো কথা উঠে আসে, সব নিয়ে তো আমরা ওইভাবে মন্তব্যও করব না। নিট রেজাল্ট কোনটা? নিট রেজাল্ট এইভাবে লজিক্যাল ডিসক্রিপেন্সি বা বিভিন্ন ভুয়ো ক্লেম করে মানুষকে বাদ দেওয়ার চক্রান্ত হচ্ছিল, বিজেপি ঠিক করে দেয়া ওই নির্বাচন কমিশন ওসব করছিল, তাতে জল ঢেলে দিয়ে সুপ্রিম কোর্ট, মহামান্য সুপ্রিম কোর্ট বিচার বিভাগ থেকেই অফিসার বসিয়ে দিচ্ছেন বা যারা দেখবেন তারা হ্যান্ডেল করবেন গোটা বিষয়টা। দেখুন, রাজ্যে বিভিন্ন সময় এসআইআর কে কেন্দ্র করে যে অশান্তি গন্ডগোল হচ্ছে, মাইক্রো অবজারভার আক্রান্ত হচ্ছে, তা নিয়ে কিন্তু একেবারে সর্বোচ্চ আদালত প্রথমেই বলেছিল এই শৃঙ্খলভাবে গোটা এসআইআর প্রক্রিয়াটা করা এবং শৃঙ্খলা নিশ্চিত করার দায়িত্ব হচ্ছে ডিজিপির। আমি এখানেই প্রাক্তন এডিজি নজরুল ইসলামের কাছে আসব। নজরুল বাবু, ডিজিকে নিশ্চিত করতে হবে এবং পুলিশ সুপারকেও নিশ্চিত করতে হবে, সেখানে বারবার প্রশ্নের মুখে পড়ছে ডিজির ভূমিকা, এবং একেবারে শোকজ করে হলফনামা দিতে বলা থেকে শুরু করে কেন রাজ্য পুলিশের হেডকে, মানে ডিজি মানে তো রাজ্য পুলিশের হেড, তাকে বারবার প্রশ্নের মুখে পড়তে হচ্ছে, এবং সেটাও সর্বোচ্চ আদালতের। অর্থাৎ রাজ্য পুলিশের ভূমিকায় রাজ্যের আইন শৃঙ্খলায় যে নির্বাচন কমিশন সন্তুষ্ট নয়, ক্ষুব্ধ, সেটা তো পরিষ্কার হয়ে যাচ্ছে। দেখুন, ডিজি কাকে করা হয় সেটা আগে দেখুন। বর্তমানে একজন ডিজি আছেন, কদিন আগে হয়েছেন, তার আগে একজন ডিজি ছিলেন। কে ছিলেন? ডিজি কাকে নিয়োগ করা হবে এই ব্যাপারে সুপ্রিম কোর্টের জাজমেন্ট আছে, প্রকাশ সিং জাজমেন্ট। সেখানে পরিষ্কার বলা আছে যে যখন ডিজির পদ খালি হবে তার অন্তত 3 মাস আগে যাদের ডিজি করা যেতে পারে সেই অফিসারদের নাম ইউপিএসসিতে সব বিবরণ দিয়ে পাঠাতে হবে। ইউপিএসসি সেই অফিসারদের মধ্যে থেকে 3 জনের একটা তালিকা করবেন। রাজ্য সরকার এই 3 জনের তালিকার মধ্যে থেকে কাউকে ডিজি করতে পারবেন, অন্য কাউকে করতে পারবেন না, কাউকে অ্যাক্টিং ডিজিও করতে পারবেন না। এটা হচ্ছে সুপ্রিম কোর্টের জাজমেন্ট। দেখুন, কিন্তু এই যে বর্তমান ডিজি বা আগের ডিজি কেউই কিন্তু এই নিয়ম মেনে ডিজি হয়নি। কেন? এই যে এই কদিন আগে রাজীব কুমার ডিজি ছিলেন, রাজীব কুমারের বিরুদ্ধে অভিযোগ কী ছিল? যে এই চিটফান্ড মামলায় মমতা ব্যানার্জির বিরুদ্ধে যে প্রমাণ ছিল সেই প্রমাণগুলো তিনি মামলার নথি থেকে লোপাট করেছেন। দেখুন, এ ব্যাপারে তার বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার লোকেরা এসেছিলেন, তারা তাকে গ্রেপ্তার করতে এসেছিলেন না জিজ্ঞাসাবাদ করতে এসেছিলেন সেটা নিয়ে প্রশ্ন থাকতে পারে, কিন্তু রাজ্য পুলিশের, কলকাতা পুলিশের লোকেরা সেই সিবিআইয়ের লোকদেরকে আটক করে থানায় তুলে নিয়ে চলে যায়। এটা বেআইনি কাজ ছিল, সে ব্যাপারে কোনো রকম সন্দেহ নেই, কিন্তু কোনো রকম ব্যবস্থা রাজ্য সরকারও নেয়নি, কেন্দ্র সরকারও নেয়নি। এখন এই যে রাজীব কুমারকে ডিজি করা হলো, তিনি কাজ করেন কার অধীনে? পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জির অধীনে, কারণ আমাদের রাজ্যে মুখ্যমন্ত্রী পুলিশ মন্ত্রী। এই পুলিশ মন্ত্রীর এই যে তালিকা সংশোধন হচ্ছে সে ব্যাপারে মতামতটা কি আপনি দেখুন। আগস্ট মাসে আপনাদের মনে আছে যে বারুইপুরের ইআরও এবং এই ইআরও, ময়নার ইআরও এবং ইআরও, তাদের বিরুদ্ধে সাসপেন্ড করতে শুধু নয় এফআইআর বলা হয়েছিল। অভিযোগ কী ছিল?
যে যাদের নাম তালিকায় ওঠার কথা নয় তাদের নাম তারা তালিকায় তুলে দিয়েছিলেন। রাজ্য সরকারকে এফআইআর করেছিলেন, আগে চিফ সেক্রেটারিকে ডাকা হয়েছিল, একটা ডেডলাইন দেওয়া হয়েছিল, হয়নি। তারপরে আবার বর্তমান চিফ সেক্রেটারিকে ডাকা হলো, একটা ডেডলাইন দেওয়া হলো। তখন হলো কেন হলো যে এই ডেডলাইনের আগেই নির্বাচন কমিশন 7 জন AERO-কে সাসপেন্ড করে সোজাসুজি রাজ্য সরকার বলেনি যে তোমরা সাসপেন্ড করো, তারা অর্ডারটা করে রাজ্য সরকার কাছে পাঠিয়েছে। অতএব এবার বুঝলো যে আমরা যদি না করি সে নির্বাচন কমিশন করবেই, তখন এই এতদিন পরে এসে এফআইআর করা হলো। তো এই পুলিশ মন্ত্রী যদি এরকম হয়, এখানে শুধু না, যখন এই ভোটার তালিকা সংশোধনের নির্বাচনের কমিশনের ঘোষণা হলো তখন তিনি কি বললেন যে আমি বেঁচে থাকতে এই সংশোধনী হতে দেব না। রাজ্যের মুখ্যমন্ত্রী এবং পুলিশ মন্ত্রী বলছেন, এবং এই মতামত যে তিনি বন্ধ করেননি সেটা এই জন্য সুপ্রিম কোর্টে হাজির হয়ে বলেছেন যে এটা বন্ধ করা হোক এবং পুরানো যে তালিকা আছে সে অনুসারে ভোট করা হোক। তারপরে দেখুন তিনি এরকম বলার পরে যে আমি হতে দেব না, তার দলের এই এক কাচ্চা আধ কাচ্চা নেতা থেকে একদম সর্বোচ্চ নেতৃত্ব পর্যন্ত তারা কি বলে হুমকি দিচ্ছে যে বেঁধে রাখা হবে, আগুন লাগিয়ে দেওয়া হবে, রক্তগঙ্গা বইয়ে দেওয়া হবে, জবাই করা হবে। না না, আপনি তাহলে বলছেন যে পুলিশ মন্ত্রী চাইছেন না বলে ডিজি ব্যবস্থা নিতে পারছে না। আরে তো সে ডিজি তো নিয়ম অনুসারে হয়নি, সুপ্রিম কোর্ট তো কড়া ব্যবস্থা নেবে, এরপর কি মনে হয় ছবিটা বদলাবে? সুপ্রিম কোর্ট তো ডিজি নিয়োগেও কড়া পদক্ষেপ নিয়ে আদেশ দিয়েছে, তো তার জন্য ইউপিএসসিতে নাম পাঠায়নি যাতে তো ইউপিএসসি তো তাকে তালিকায় না আনতে পারে, তাহলে রাজীব কুমারকে তিনি না মানে এসআইআর নিয়ে আজকে যখন সুপ্রিম কোর্ট একেবারে কড়া নির্দেশ দিল যে এরপরও যদি ডিজিপি ব্যবস্থা না নেয় তাহলে কড়া নির্দেশ নেবে, একেবারে রীতিমতো হুঁশিয়ারি দিয়েছে, তো আপনার কি মনে হয় ছবিটার বদল হবে? না, ওই তো মুখে মুখে কড়া নির্দেশ দেব আর ব্যবস্থা নেয়া। সুপ্রিম কোর্ট কী ব্যবস্থা নিয়েছেন ডিজির বিরুদ্ধে? তিনি নির্দেশ দিয়েছেন, তারপরে তো ফারাক্কা হয়েছে, তারপরে তো চাকুলিয়া হয়েছে, তারপরে তো ইটাহার হয়েছে, তারপরে তো কুলতলি হয়েছে, বাসন্তী হয়েছে, বাদুড়িয়া হয়েছে। সুপ্রিম কোর্ট কী ব্যবস্থা নিয়েছেন? আমি নজরুলদার কাছে আবারও আসবো, আমি এখান থেকে একটু তন্ময়ের কাছে যাবো। তন্ময়, মানে প্রশ্নটা তো একদম এখান থেকেই উঠে আসে, যদি পুলিশ সঠিক ব্যবস্থা নিত তাহলে তো এইভাবে সর্বোচ্চ আদালতে এইভাবে প্রশ্নের মুখে পড়তে হতো না ডিজিকে। এক্ষেত্রে কি রাজ্যের সম্মানটা কি বাড়লো? কারণ সুপ্রিম কোর্টে তো আপনারাও বারবার গিয়েছেন। ঠিকই, সুপ্রিম কোর্টে আমরা বারবার গিয়েছি, আমরা আমাদের বক্তব্য দিয়ে সেখানে জানিয়েছি। নজরুলবাবু যেটা বললেন উনি নিশ্চিতভাবে এই বিষয়ে জানেন, উনি এই দপ্তরে এডিজি ছিলেন পুলিশের। কিন্তু আমার একটাই প্রশ্ন, আমি বলছি সুপ্রিম কোর্টের নির্দেশ মানছেন না, এটা তো বোঝা যাচ্ছে না। কথা হচ্ছে নজরুলবাবু, আমার জুনিয়রকে ডিজি করা হয়েছিল, আমি বুঝতে পারছি আপনার দুঃখ ক্ষোভটা, আমি বুঝতে পারছি, হ্যাঁ আমি আপনার দুঃখ ক্ষোভটা বুঝতে পারছি। আমি বলছি যে এই অ্যাক্টিং ডিজি নিয়ে বললেন ইউপিএসসিতে নাম পাঠানোনি, ইউপিএসসিতে তো 8 জনের নাম পাঠানো হয়েছিল, তারপরে আবার ইউপিএসসি বলেছে ফেরত পাঠিয়ে দিয়েছে যে না আমরা করবো না কারণ আগের বার পাঠানো হয়নি, তারপরে কোর্টের নির্দেশে আবার পাঠানো হয়েছে, তারপরে যখন করা হয়নি তখন অ্যাক্টিং ডিজি করা হয়েছে। সুতরাং নাম পাঠানো হয়নি এই তথ্যটা ভুল, নাম পাঠানো হয়েছিল, 8 জনের নাম পাঠানো হয়েছিল এবং ইনক্লুডিং যিনি মামলা করেছেন, একজন অফিসার মামলা করেছেন তার নাম সহ। এই যে ডিজি পদ যখন ফাঁকা হচ্ছে তার 3 মাস আগে পাঠানোর কথা, কদিন আগে পাঠিয়েছিল? এবার তো না, আপনি তো জানেন, তাহলে বলুন। এবার তো পাঠানো হয়েছে, না এবারও পাঠানো হয় না। আমি বলছি আপনাকে, আমি বলছি কি হয়েছে ইউপিএসসি আমাকে বলতে দিন কি হয়েছে। একটু বিষয় ফিরে আসি তন্ময়। না এবার তো ডিজিকে ব্যবস্থা নিতে হবে। আমি যেটা এবার কোশ্চেন এসেছিল যে ডিজিকে কি করে তাহলে বক্তব্য এফআইআর হবে, কোর্টে আমরা মনিরুলের বিরুদ্ধে এফআইআর হবে। আমরা তো বলেছি হলফনামায় যা যা দেওয়া আছে হলফনামাতে দিয়েছি, হলফনামায় পরিষ্কারভাবে যা যা জানতে চেয়েছি হয়ে রয়েছে, তাতে কি অ্যাকশন নিয়েছেন সেটা বলুন। আমরা আইনকে জানিয়েছি, আদালতকে জানিয়েছি, আদালত তার উপর ব্যবস্থা নেবে, নিশ্চয়ই আদালতের কাছে নজরুলবাবু বলছেন যে আদালত ব্যবস্থা নেননি, ওনার সেটা দুঃখ হতে পারে, কিন্তু আদালত নিশ্চয় দেখে যেটা বলছে আমাকে ঠিক একটু মনে হয়েছে আদালত সেটা যেটা ঠিক মনে হয়েছে সেটা করেছে। 7 জন মিলে একদিকে আমি একদিকে বুঝতে পারছি, কিন্তু আদালতের একটা রায় যে সময়ে নাম পাঠানোর কথা ছিল পাঠায়নি, রাজীব কুমারকে ডিজি করে আরে পরে নাম পাঠালে তো ইউপিএসসি 3 জন সিলেক্ট করে আপনার এই অনুষ্ঠানে আসার কথা ছটায়,
আপনি যদি 12টায় আসেন তাহলে আসা হলো না না বেশ, আপনি বেশ, একটা বেশ, বলুন আবার যে আমরা তারা পরবর্তীতে আসবো। পাঠায়নি কেন এবার তিনজনের নাম শতরু, নিয়ে শতরু। আচ্ছা দেখুন, প্রথম কথা হচ্ছে এর আগের বার যখন প্রশ্ন করেছিলেন মোটামুটি 32 সেকেন্ড মতো সময় দিয়েছিলেন কথা বলার, এবার আশা করছি 31 সেকেন্ডের মধ্যে থামিয়ে দেবেন। আমি যেটা নিয়ে এখন আলোচনা হচ্ছে, দেখুন আমি খুব বিনয়ের সঙ্গে এটা বলছি, সুপ্রিম কোর্ট ডিজিকে নির্দেশ দিচ্ছে, রাজ্য সরকারকে ভর্ৎসনা করছে। এই এসআইআর প্রক্রিয়ায় আমরা একাধিকবার এই দৃশ্য দেখেছি, এবং বড় কথা হচ্ছে এসআইআর প্রক্রিয়া বলে খালি নয়, গত 5-7 বছরে এইখানে বসে এরকম 5-7টা ঘটনা বলতে পারি যেখানে কিনা কখনো হাইকোর্ট, কখনো সুপ্রিম কোর্ট রাজ্যের সরকারকে, ডিজিকে ইত্যাদি ইত্যাদিকে তাদের ভূমিকা যে অসাংবিধানিক সেটাকে পয়েন্ট আউট করেছে, ভর্ৎসনা করেছে। আমার খুব সহজ প্রশ্ন হচ্ছে, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে পুলিশ থেকে শুরু করে সরকারি অফিসাররা মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বেআইনি কাজ করে, মমতা ব্যানার্জির নির্দেশে বেআইনি কাজ করলে কী কী সুবিধা হতে পারে তা এরা সবাই জানে, সেই কারণেই এরা করে। মমতা ব্যানার্জির নির্দেশে বেআইনি কাজ করলে কী কী অসুবিধা হতে পারে তার একটা উদাহরণ কি কোনোদিন সেট হবে? আদালত কি শুধুমাত্র ভর্ৎসনা করবে, প্রশ্ন করবে, নাকি যেখানে দরকার সেখানে শাস্তি দেবে, একটা ব্যবস্থা নেবে? আমাদের মনে আছে আজকে ধরুন পঞ্চায়েতের ক্ষেত্রে আপনাদের সবার মনে থাকবে, হাইকোর্ট নির্দেশ দিল যে সেন্ট্রাল ফোর্স সে রাজীব হাসিনাকে ডেপুটেশন দিতে হবে, রাজীব হাসিনা দিল না, পঞ্চায়েত ভোট হয়ে গেল, সব কিছু হয়ে যাওয়ার পরে রাজীব হাসিনা কোর্টে দাঁড়িয়ে বললো যে আপনারা নির্দেশ দিয়েছিলেন, আমি পালন করতে পারিনি, আই এম ভেরি সরি, দয়া করে কোনো ব্যবস্থা নেবেন না, এবং কোনো ব্যবস্থা নেওয়াও হলো না। তাহলে আমি 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 কাইন্ডলি একের পর এক যাদের বিরুদ্ধে অভিযোগ উঠবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হবে না। এক্স্যাক্টলি 31 সেকেন্ড হয়ে গেল না। আচ্ছা, আমি বলছি কি যে আমি এটাই আমার বক্তব্য, যে দেখুন আমি খুব আন্তরিকভাবে মানে একজন নাগরিকের জায়গা থেকে বলছি, পুলিশ থেকে শুরু করে সরকারি অফিসাররা বারংবার একটার পর একটা বেআইনি কাজ যদি রাজ্য সরকারের কথায় করে যায়, যা কিনা শুধুমাত্র আমরা বিরোধীরা অভিযোগ করছি না, যা কিনা সুপ্রিম কোর্ট, দেশের এপেক্স কোর্ট, তারাও বলছে তোমাদের ভূমিকাটা বেআইনি, তারপরে যদি একটা ক্ষেত্রে একটা কোনো ব্যবস্থা সুপ্রিম কোর্ট না নেয়, তাহলে সুপ্রিম কোর্টের কাজ কি শুধুমাত্র একটা জাগ্রত বিবেক হিসেবে তাদেরকে তাদের দায়িত্বটাকে মনে করিয়ে দেওয়া, নাকি তারা বেআইনি কাজ করলে শাস্তি দেওয়া? শাস্তি যদি না দেয় তাহলে আপনি আমাকে বলুন, একটা দিকে রইল সুপ্রিম কোর্টের শুকনো ভর্ৎসনা, আর একটা দিকে রইল মমতা বন্দ্যোপাধ্যায়ের অফার করা 10 রকমের প্যাকেজ, তাহলে একজন পুলিশ আধিকারিক কি সরকারি কর্মচারী কোনটা বেছে নেবেন? যেটা বেছে নেওয়ার তারা সেটাই বেছে নিচ্ছে। মাঝখান থেকে পশ্চিমবাংলায় আইন শৃঙ্খলা, ডেমোক্রেসি সবকিছু এখানে নর্দমায় ভেসে গেছে। গোটা ভারতের এতগুলো রাজ্যে আজকে এসআইআর হচ্ছে, কোনো রাজ্যে এই ঘটনা ঘটছে না, যা কিনা এবং আজকে এটা সুপ্রিম কোর্ট পরিষ্কার বলেছে যে আমরা এই পশ্চিমবাংলার ক্ষেত্রে এই নির্দেশটা দিচ্ছি কারণ এটা একটা এক্সেপশনাল সিচুয়েশন। কেন এক্সেপশনাল সিচুয়েশন? অন্য রাজ্যের কি 5টা হাত পা আছে যা পশ্চিমবাংলার নেই? কেন পশ্চিমবাংলা যে এক্সেপশন? কেরালাতে এসআইআর হচ্ছে, তামিলনাড়ুতে হচ্ছে, বহু জায়গাতে বহু সমালোচনা সবকিছু উঠেছে, তারপরও রাজ্যের সরকার একদম ঘোষিতভাবে বেআইনি কাজ করছে, সুপ্রিম কোর্ট সেটাকে চিহ্নিত করছে, তারপরও না মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে, না চিফ সেক্রেটারির বিরুদ্ধে, না ডিআইজির বিরুদ্ধে কারোর ক্ষেত্রে একটা কোনো ব্যবস্থা নিচ্ছে না। সুপ্রিম কোর্টের এই ভূমিকার পরে আমরা কার কাছে জাস্টিসের আশা করব? আমি বুঝতে পেরেছি যে না না গ্লাস না, তার অবসাদটা বুঝতে পারছি যে ভেসে গেছে, সংগঠন ভেসে গেছে, সেরকম সবকিছুই ভেসে গেছে মনে হচ্ছে, আইন শৃঙ্খলা থেকে শুরু করে সংগঠন এখন এমন জায়গায় পৌঁছেছে সুপ্রিম কোর্ট কি মানুষ যে এতটা হেনস্থা হয়েছে সেই বিষয়ে সুপ্রিম কোর্টের কি কি আমি হতাশ হয়ে কি বলেছি বললে যে সুপ্রিম কোর্ট এইগুলো কিছু সুপ্রিম কোর্ট আমরা চালাই, সুপ্রিম কোর্ট আমরা চালাই না, আমাদের রাজ্য না হলে আমরা চালাই। আমি বলছি কি, মমতা বন্দ্যোপাধ্যায় টাকা দিয়ে টাকা নিয়ে বিচারপতিরা বিচার বিক্রি করছেন এইটা বলে না হাইকোর্টে কনভিক্টেড, আমাদের ট্যাক্সের টাকায় 5 লাখ টাকা জরিমানা দিয়ে পেনাল্টি দিয়েছেন। এখানে বসে জ্ঞান দেবেন না। আমি সুপ্রিম কোর্টের কাছে একটা প্রশ্ন, আমি দেশের নাগরিক হিসেবে আমি আমার দোষগুণ বলেছে যে আমাকে পয়েন্ট আউট করলো, আমি সুপ্রিম কোর্টের ভূমিকাটাকে নিয়ে কেন বলছি? আমি এটা বলছিলেন না মানুষের হেনস্থার কথা, কিন্তু প্রশ্নটা থেকে যায় রাজ্যের মানে সরকারি সম্পত্তি নষ্ট হয়েছে, সেখানে তো মানুষের হেনস্থা আরো বেড়েছে, কমেছে কোথায়? আপনি প্রতিবাদের কথা বলছিলেন তন্ময়দা, কিন্তু দেখুন আজকের যে সিদ্ধান্ত, অর্থাৎ এসআইআর এর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ডিস্ট্রিক্ট জজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জজকে নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। এই নজিরবিহীন নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। আজকে সুপ্রিম কোর্ট ঠিক কি কি বলল দেখাবো আপনাদের।
এসআইআর এর নজিরবিহীন মোড়। এবার তথ্যগত অসঙ্গতির বিচার করবেন রাজ্যের অবসরপ্রাপ্ত বিচারপতি এবং বিচারকরা। রাজ্য সরকার ও নির্বাচন কমিশনের সংঘাত এমন পর্যায়ে পৌঁছল যে শুক্রবার নজিরবিহীন নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। শুক্রবার প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি বিপুল এম পাঞ্চলির বেঞ্চ নির্দেশ দিয়েছে এসআইআর এর চূড়ান্ত সিদ্ধান্ত নিতে ডিস্ট্রিক্ট জাজ বা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজকে নিয়োগ করবেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। জুডিশিয়াল অফিসারদের পরামর্শ দেওয়ার জন্য অবসরপ্রাপ্ত বিচারপতিদের নিয়োগ করতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে যে স্ক্রুটিনি বাকি রয়েছে সেগুলির শুনানি করে তারা সিদ্ধান্ত নেবেন। যে ইতিহাসটা তৈরি হলো যে এতদিন ধরে ইয়ারোরা ডিসিশন নেওয়ার পরেও রোল অবজারভাররা যেগুলো দিদি রোল অবজারভার বা স্পেশাল অবজারভার তারা পাক করে রেখে দিয়েছিল এবং তারা সন্দেহ হেন তেন করে এই প্রায় 7.5 লক্ষ লোকের নাম বাদ দেওয়ার চেষ্টা করেছিল। আজকে সুপ্রিম কোর্ট বলল এই যত কেস আছে, যা ক্লেম আছে, যা অবজেকশন আছে, যেগুলো ডাউটফুল আছে, যেগুলো চিফ জাস্টিস অফ ক্যালকাটা হাইকোর্ট তিনি জুডিশিয়াল অফিসার্স অ্যাপয়েন্ট করবেন ইন দি লেভেল অফ লেভেলটা হচ্ছে ডিস্ট্রিক্ট জাজ এবং অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজের লেভেলে, এবং এক্স জুডিশিয়াল অফিসারদেরও অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। তারা ডিসাইড করে নেবে যে এই ক্লেমগুলো কারেক্ট কি নট কারেক্ট। একই সঙ্গে সুপ্রিম কোর্টের বিচারপতিরা পরিষ্কার জানিয়ে দেন জুডিশিয়াল অফিসাররা যে নির্দেশ দেবেন সেটা সুপ্রিম কোর্টের নির্দেশ বলেই মনে করতে হবে এবং রাজ্যকেও সেটা অবিলম্বে মানতে হবে। সেই সঙ্গে সুপ্রিম কোর্ট শুক্রবার কার্যত বুঝিয়ে দিয়েছে চূড়ান্ত ভোটার তালিকা 28 তারিখেই প্রকাশিত হচ্ছে। প্রয়োজনে পদে অতিরিক্ত তালিকা প্রকাশ করে নাম যোগ করা যেতে পারে। সৌভিক মজুমদার, বিজেন্দ্র সিংহ ও জয়ন্ত পালের রিপোর্ট, এবিপি আনন্দ। প্রদীপদা, দেখুন বিহারে হলো এতগুলো রাজ্যে হচ্ছে, কিন্তু কোনো রাজ্যে কিন্তু এত অভিযোগ উঠে আসেনি। এমনকি সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে পর্যন্ত সে কথা বিহারের নাম উল্লেখ করে বলতে হলো। আমি বলছি এই নজিরবিহীন নির্দেশ দিতে হলো আজকে প্রধান বিচারপতিকে সুপ্রিম কোর্টে, কেন, কোন পরিপ্রেক্ষিতে, আপনার কি মনে হয়? দেখুন, আমার মনে হয় যে কোনো প্রক্রিয়া তো একটা পরিবেশে হয়। এসআইআর একটা প্রক্রিয়া, পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিবেশে যেটা হয়েছে নভেম্বর মাসের আগের থেকেই আপনি দেখবেন যে এসআইআর নিয়ে যুযুধান দুটি রাজনৈতিক দল বিজেপি এবং তৃণমূল কংগ্রেস রাজনৈতিকভাবে একটা ধুমধুমার পরিস্থিতির পরিবেশ তৈরি করেছে। তার ফলে যারা অফিসার কাজ করতে নেমেছিল, প্রথমে বিএলও, তারপরে ইআরও, তারা কেউই কিন্তু সঠিকভাবে কাজ করতে পারেনি। রাজনৈতিক দলগুলো মুখে বলল যে আমরা প্রত্যেকে এসআইআর চাই, কিন্তু এসআইআর করার যে পরিবেশ, তাদেরকে হেল্প করার জায়গায় তাদের প্রত্যেককে ভয় দেখানো এবং চাপ দেওয়া হলো। আপনি জানেন যে এর আগে সুপ্রিম কোর্ট কয়েকদিন আগেই পূর্ব বর্ধমানের যে ইআরও যিনি ছিলেন তাকে বলেছেন যে আপনি রাজনৈতিক বক্তব্যের মতো বক্তব্য পেশ করবেন না। তার ফলে বোঝাই যাচ্ছে যে ইআরও এবং এইআরও যাদের ওপরে সম্পূর্ণ দায়িত্বটা ছিল যে লাস্ট কথা তারা বলবেন লজিক্যাল ডিসক্রিপেন্সি নিয়ে, তাদের ওপরেও ভরসা রাখতে পারছে না সুপ্রিম কোর্ট। তো ফলে সুপ্রিম কোর্ট বোঝাই যাচ্ছে যে একদিকে যেমন দেখুন ইলেকশন কমিশনকে আজকে দোষারোপ দেওয়া হবে, শুধুমাত্র গাইডলাইন একের পর এক বদলাচ্ছে, কিন্তু ইলেকশন কমিশনের কোনো স্টাফ নেই, তার স্টাফকে নির্ভর করতেই হবে রাজ্য সরকারের ওপরে। প্রথম দিনই যখন ইলেকশন কমিশন চিফ ইলেকশন কমিশন বললেন যে আমরা রাজ্য সরকারের পুলিশ এবং রাজ্য সরকারের অফিসারদের ওপরে আস্থা রাখছি যে তারাই এটা করবে, সাংবাদিকরা ওনাকে প্রশ্ন করেছিল যে আপনি কি বাইরে থেকে লোক আনবেন, প্রথমে রাজ্যের ওপরে আস্থা রেখেছিল। তাহলে রাজ্য সরকার যদি নাই দিতে পারতো স্টাফ, প্রথম দিনই বলে দিতে পারতো। রাজ্য সরকারের এই যে গড়িমসি, এই গড়িমসি থেকে, এবং প্রথমে যখন তারা বিএলওদের, রাজ্য সরকারের কর্মীরা বিএলও হলো, তখন তারা হয়ে গেল ইলেকশন কমিশনের এজেন্ট, তাদেরকে ম্যান মার্কিং করতে হবে। যেই কাজ শেষ হয়ে গেল, বিএলও কতজন মারা গেল তাদের ওপরে সহানুভূতি। ইআরওর ক্ষেত্রেও তাই দেখুন একই জিনিস। ফলে রাজ্য সরকার তারা একটা পিসফুল এনভায়রনমেন্ট দেয়নি এই এসআইআর করার ক্ষেত্রে। আর নির্বাচন কমিশনের যে এই যে কেন অসুবিধাটা হলো, তার কারণ আমি বলতে বাধ্য হচ্ছি যে কোনো রাজ্যে কেউ টার্গেট সেট করে দিয়েছে যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার এসআইআর হলে এত কোটি নাম বাদ যাবে। এই যে টার্গেট সেট করে দেওয়া এবং তার কাউন্টার ন্যারেটিভ করা, এইটার মধ্যে দিয়ে কোনো অফিসাররা কাজ করতে পারেনি। এবং আজকে এই যে দেখুন 28শে ফেব্রুয়ারিও আমরা সম্পূর্ণ তালিকাটা পাবো না, আমাদের আরও অপেক্ষা করতে হবে, সংযোজন বা বিয়োজন হতে পারে যখন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা বসবে। না দেখুন, প্রদীপদা দারুণ বিশ্লেষণ করেছেন, খালি ওনার বিশ্লেষণে মিস গেছে কোন পার্টটা বলুন তো, বিএলওদের কিভাবে থ্রেট করেছে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের এমএলএ
এমপি মন্ত্রীরা বলেছে বিএলওদেরকে কমিশন- গাছে বেঁধে কমিশনের পেটাবে। কাছে তো পূর্ণ দায়িত্ব থেকে কমিশন পদক্ষেপ নিল না কেন? এক্স্যাক্টলি মাই পয়েন্ট। 28টা এফআইআর অলরেডি হয়েছে এই সব ঘটনা নিয়ে, আর জায়গায় জায়গায় তো আমরা দেখেছি পঞ্চায়েত ভবন ভাঙচুর পর্যন্ত করেছে তৃণমূল, সেটাও বিশ্লেষণে কটা উঠে arrest আসেনি যদিও। হয়েছে? অবশ্য আমি কটা বলছি arrest হয়েছে? কমিশন তো করেনি। এক্স্যাক্টলি মাই পয়েন্ট, আমার কথাগুলোই আপনি বলে দিচ্ছেন যে অ্যারেস্ট কেন কমিশনের হয়নি, ভূমিকা এই নিয়ে উত্তর কেন বেঁধে অ্যারেস্ট দেওয়া কমিশন হলো? করবে না, রাজনৈতিকভাবে অ্যারেস্ট টার্গেটটা বিজেপিও কেন করবে বেঁধে না, দেওয়া হলো? কমিশনও করবে না, সিপিএমও করবে না, তৃণমূলও করবে না, অ্যারেস্ট করবে রাজ্য পুলিশ। এবং এই জবাবদিহি করতে হবে পুলিশ মন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। সুপ্রিম 28টা যে কোর্টে এফআইআর যে আছে টার্গেট ওই দিয়েছে, এফআইআর তার এগেইনস্টে উপরে আজকে কি অ্যাকশন নেওয়া নিয়েছে উচিত। রাজ্য তাহলে পুলিশ? আমি এই এখানে উত্তর বিক্রমকে দিতে বলবো। হবে। বিক্রম, তাহলে মানে এই উত্তর জায়গা সুপ্রিম থেকে কোর্টে আজকে আছে। সুপ্রিম কোর্ট এটা বলতে বাধ্য হলো যে একদম হাইকোর্টের প্রধান বিচারপতি এই জুডিশিয়াল অফিসারদের নিয়োগ করবে এবং তারাই মানে একেবারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। হ্যাঁ, একটা কারণ হলো যে আজকে সুপ্রিম কোর্ট যে রায়টা দিয়েছে যে জুডিশিয়াল অফিসাররা তারা সিদ্ধান্ত নেবে, কারণ এটা তো সংঘাত, যে রাজ্য সরকার আর নির্বাচন কমিশনের মধ্যে যে সংঘাত, সেই সংঘাতটা তো কোনোভাবে বন্ধ হচ্ছে না, এসআইআর প্রক্রিয়াটা তো শেষ হচ্ছে না। এসআইআরটা স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন হোক যাই হোক, এটাকে তো একটা নির্দিষ্ট সময়সীমার মধ্যে শেষ করতে হবে। সেটা রাজ্য সরকারও যদি আমি বলি ফেলিওর, সেক্ষেত্রে নির্বাচন কমিশনের ফেলিওর, সেই নির্বাচন কমিশনের দোষ আছে কি নেই আমি সেটা কথা বলছি না। ইটস আ ফেলিওর অফ মেনটেনেন্স অফ ল অ্যান্ড অর্ডার, ইটস আ ফেলিওর অফ একদম বিক্রম মেনটেনেন্স অফ রুল অফ যে ল। কথা বলছেন রাজ্য এবং কমিশনের সংঘাত, সেই জায়গা থেকে সুপ্রিম কোর্টের এই নজিরবিহীন নির্দেশ এবং তারই মধ্যে আজও কিন্তু আবার তৃণমূলপন্থী বিএলওরা তারা আজকে কিন্তু সিও দপ্তরের সামনে বিক্ষোভ দেখান। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.